আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বিজনেস ম্যাথের একটি ক্লাস নিচ্ছি। বিজনেস ম্যাথের আজকে আমি নতুন একটা অধ্যায় শুরু করলাম, ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স বা অর্থায়নে গণিত। অর্থায়নে গণিত এই চ্যাপ্টারটা বেশ সহজ এবং বেশ ইম্পর্টেন্ট। এখান থেকে প্রতি বছর অঙ্ক আসে এবং আসবেই তোমাদের। এটা আমরা ফিনান্সের টাইম ভ্যালু অফ মানি করেছিলাম, অর্থের সময় মূল্য, ফার্স্ট ইয়ারে। আবার সেকেন্ড ইয়ারে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছে যে ফিনান্সটা, এটা এখানে আমরা করেছিলাম টাইম ভ্যালু অফ মানি। এই টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সময় মূল্য, ওই চ্যাপ্টারটাই এখানে আমাদের দেওয়া আছে ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স নামে। আমি দেখো এই চ্যাপ্টারটা প্রাথমিক আলোচনা করছি, আজকের সূত্রগুলো আমি আলোচনা করব। প্রথমে আমরা সূত্র লিখছি। এককালীন অর্থের ক্ষেত্রে, এককালীন অর্থ বা সিঙ্গেল অ্যামাউন্ট বা লামসাম অ্যামাউন্ট, আমরা টাইম ভ্যালু অফ মানিতে করেছি লামসাম অ্যামাউন্ট বা এককালীন অর্থ বা সিঙ্গেল অ্যামাউন্ট। সিঙ্গেল অ্যামাউন্টটা হলে কি? সিঙ্গেল অ্যামাউন্টটা হচ্ছে সিঙ্গেল অ্যামাউন্ট হচ্ছে আজকে আমি টাকা রাখলাম ব্যাংকে, ঠিক একটা নির্দিষ্ট সময়ের পর সুদ আসল সহ টাকাটা উঠে নিলাম। এর মাঝে কোনো টাকা জমা রাখিনি কিংবা কোনো টাকা উঠাইনি, এটাকে বলবো আমরা এককালীন অর্থ। আচ্ছা, তাহলে আজকে মনে করো আমি ব্যাংকে রাখলাম 10,000 টাকা, ব্যাংক আমাকে 10% সুদ দিচ্ছে। 5 বছর পর সুদ আসলে যে টাকাটা হবে সেটা আমি উঠাই নিলাম, এটাকে বলবো, এই জাতীয় লেনদেনকে আমরা বলবো কি? এককালীন অর্থ। অ্যান্ড এককালীন অর্থের ক্ষেত্রে এখানে সূত্র আসে দুই রকম, একটা সরল সুদের ক্ষেত্রে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট, আরেকটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট। এখন সিম্পল ইন্টারেস্ট এটা আবার কি? সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদটা হচ্ছে সবসময় আসলের উপর যে সুদটা ধার্য করা হয় এটাকে বলবো আমরা সরল সুদ। সবসময় আমরা আসলের উপর যে সুদটা ধার্য করবো এটাকে বলবো সরল সুদ। যেমন আজকে আমি ব্যাংকে 1,000 টাকা রাখলাম, ব্যাংক আমাকে 10% সুদ দিচ্ছে, তাহলে 1 বছর পর আমাকে সুদ দিবে 1,000 গুণন 10% সমান কত? 100 টাকা। ঠিক 10 বছর পরেও আমাকে ওই 10ম বছরে সুদ দিবে কত টাকা? 1,000 গুণন 10% সমান 100 টাকা। এইখানে সুদের পরিমাণটা প্রত্যেক বছর সমান থাকে, সুদের পরিমাণটা কখনো কমেও না বাড়েও না, এটা কি বলবো আমরা? সরল সুদ। আর চক্রবৃদ্ধি সুদটা কেমন? চক্রবৃদ্ধি সুদটা হচ্ছে এখানে চক্রাকারে বৃদ্ধি পাবে, মানে আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এই চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা সুদের উপর আবার সুদ করা হয়, এই জন্য চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা আস্তে আস্তে বৃদ্ধি পায়। তো দেখো চক্রবৃদ্ধি সুদটা হবে এরকম যে প্রথম বছরে আমি 1,000 টাকা ব্যাংকে জমা রাখলাম, ব্যাংক যদি 10% চক্রবৃদ্ধি সুদ দেয়, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট দেয় 10%, তাহলে সেক্ষেত্রে প্রথম বছর শেষে সুদ দিবে 1,000 গুণন 10% সমান কত আসবে? 10 টাকা। আর দ্বিতীয় বছর শেষে সুদ দিবে 1,000 প্লাস আগের বছরের সুদটা এর সাথে যুক্ত হবে, 1,000 প্লাস 100 ও 1,000 প্লাস 100 টাকা। আচ্ছা, এটা যুক্ত করলে কত হবে? 1,100 টাকা, তার মানে 1,100 টাকা। 1,100 টাকার উপর আবার আমরা কী করবো? 10% সুদ করবো। 10% সুদ করলে কত আসবে? 110 টাকা। এই যে প্রথম বছরে সুদ পেয়েছিলাম 100 টাকা, আর দ্বিতীয় বছরে আমরা সুদ পাচ্ছি 1,100 টাকার উপর, মানে প্রথম বছরের সুদটা আসলের সাথে যুক্ত হয়ে যে টাকাটা আসবে ওই টাকার উপর আবার 10% করলে আমরা পাচ্ছি 1,100 টাকার উপর 10% করে 110 টাকা। এভাবে ক্রমান্বয়ে সুদের পরিমাণটা বৃদ্ধি পাবে, আর এটাকে বলবো আমরা চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদটা আস্তে আস্তে বৃদ্ধি পায় আর সরল সুদটা সবসময় স্থির থাকে। দেখো এখন সরল সুদের ক্ষেত্রে যে সূত্রগুলো আমাদের আসবে, সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট, সুদ আসল বা ভবিষ্যৎ মূল্য, এটাকে আমরা সুদ আসল বলবো অথবা ভবিষ্যৎ মূল্য বলতে পারবো। সেক্ষেত্রে সূত্র আসবে এফভি সমান পিভি ইন্টু 1+IN, পিভি ইন্টু 1+IN। এক্ষেত্রে পিভিটা কি? বর্তমান মূল্য বা আসল টাকাটা, আর এফবিটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য বা সুদ আসল, আর আইটা হচ্ছে সুদের হার বা সরল সুদের হার। যাই হোক, এটা হচ্ছে আই দিয়ে প্রকাশ করবো আমরা। এবার সুদের পরিমাণ, এই সুদের পরিমাণকে আমরা বড় হাতের আই দিয়ে প্রকাশ করি, আর এই বড় হাতের আই সমান লিখতে পারবো আমরা সুদ আসল মাইনাস আসল। আচ্ছা, সুদ আসলটা কী ছিল এখানে? সুদ আসলটা ছিল এখানে আমাদের এফভি, আর আসলের পরিমাণটা ছিল কি? পিভি। তাহলে এফভি থেকে আমরা পিভি বাদ দিলে পেয়ে যাবো কি? সুদের পরিমাণ। আর এনটা হচ্ছে সময়, সেটা হতে পারে বছর, মাস বা দিন, যখন যেভাবে দেওয়া থাকবে সেভাবে আমরা নিব। এবার সুদের পরিমাণ নির্ণয় করার সরল সুদের ক্ষেত্রে আরও একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি? আই সমান পিভি ইন্টু আইএন অথবা পিআইএনও আমরা লিখতে পারবো। আই দিয়ে আমরা লিখতে পিআইএন বা পিভি ইন্টু আইএন। আচ্ছা, এবার 2 নম্বর আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সূত্র লিখব, চক্রবৃদ্ধি বা কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা একটু আগে কম্পাউন্ড ইন্টারেস্টটা কি এটা আলোচনা করেছি। এবার আমরা লিখব সুদ আসল সূত্র, সুদ আসল বা ভবিষ্যৎ মূল্য, এফভি সমান পিভি ইন্টু 1+I
পাওয়ার এন। যখন আমাদের সুদ বছরে একবার দিবে বা একবার যৌগিক হবে, সেক্ষেত্রে আমাদের সূত্র হবে এটা, এফ ভি সমান পিভি ইন্টু 1+i⁻n। এখানে পাওয়ার আকারে থাকবে এন, আর সরল সুদের ক্ষেত্রে এই এনটা থাকবে আয়ের সাথে গুণ আকারে। আচ্ছা, এতটুকু শুধু পার্থক্য সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে। এবার সুদ বছরে এম বার বা একাধিকবার যৌগিক হলে, মানে একাধিকবার যদি সুদ বছরে যৌগিক হয়, তাহলে সেক্ষেত্রে সূত্র আসবে আমাদের এটা, এফ ভি সমান পিভি ইন্টু 1+i/m পাওয়ার এম এন। এখানে যেখানে আই থাকবে সে আইকে আমরা ভাগ করব এম দিয়ে, আর এনকে গুণ করবো কত দিয়ে, এম দিয়ে। এমটা হচ্ছে এক বছরে কতবার সুদ যৌগিক হচ্ছে বা এক বছরে কতবার সুদ দিচ্ছে, এটাকে ধরবো আমরা কি, এম। এই এম এর মানটা হবে কতবার সুদ দেয় সেটার মান এক বছরে। এবার এখানে আমরা সুদের পরিমাণটা বের করব। সুদের পরিমাণ বের করার সূত্র কি, আই সমান এফ ভি মাইনাস পিভি। এফ ভি থেকে পিভির পরিমাণটা বাদ দিব। এফ ভিটা কি, ফিউচার ভ্যালু বা সুদ আসল, আর পিভিটা কি, আসল বা বর্তমান মূল্য। তাহলে এফ ভি থেকে পিভি বাদ দিলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কি, সুদের পরিমাণ। এবার কার্যকরী সুদের হার বা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। ইফেক্টিভ ইন্টারেস্টের ক্ষেত্রে আমাদের এখানে একটাই সূত্র আছে, ইআইআর সমান কত আসবে, 1+i/m পাওয়ার এম মাইনাস 1। এমটা হচ্ছে এখানে সুদ এক বছরে কতবার যৌগিক হচ্ছে সেটা, আর আইটা হচ্ছে সুদের হার। এবার অবচয়ের ক্ষেত্রে, অবচয়টা কি, অবচয় হচ্ছে স্থায়ী সম্পত্তি ব্যবহার করার ফলে ব্যবহারজনিত যে ক্ষয়টা হয়, এটাকে বলবো আমরা অবচয়। কারণ অবচয়ের ক্ষেত্রে বেশ কিছু সূত্র আছে, একটাই সূত্র আছে, দেখো, এটা হচ্ছে সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য হচ্ছে এটা, যে আজকে একটা সম্পত্তি ক্রয় করার পর একটা নির্দিষ্ট সময় ব্যবহার করার পর যখন সম্পত্তিটা নষ্ট হয়ে যায়, তখন এই নষ্ট সম্পত্তিটা বা নষ্ট যন্ত্রপাতিটা বিক্রি করে যে মূল্যটা পাওয়া যাবে, এটা হচ্ছে আমাদের কি, ভগ্নাবশেষ মূল্য। তাহলে সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য এফ ভি সমান পিভি ইন্টু 1-i পাওয়ার এন। এখানে পিভি হচ্ছে সম্পত্তির ক্রয় মূল্য, আইটা হচ্ছে অবচয়ের হার, আর এনটা হচ্ছে আয়ুষ্কাল, মানে সম্পত্তিটা কত বছর চলবে সেটা হচ্ছে এনের মান। আচ্ছা, এটা আমরা লিখলাম কি, পিভি ইন্টু এফ ভি সমান পিভি ইন্টু 1-i। মাইনাস কেন দিলাম, কারণ একটা সম্পত্তি কিনলে এটা ব্যবহার করলে আস্তে আস্তে কী হয়, এর অপচয় হয়, মানে এর ক্ষয় হয়। তো ক্ষয় হলে এর মানটা কী হয়ে যায়, আস্তে আস্তে কমে যায়। এই জন্য আমরা মাঝখানে মাইনাস মান ব্যবহার করেছি। আর ব্যাংকে যদি টাকা জমা রাখা হয়, তাহলে ব্যাংক আমাকে সুদ দেয়, আর সেক্ষেত্রে সুদের পরিমাণ দিয়ে আস্তে আস্তে টাকার পরিমাণটা বাড়ে, বৃদ্ধি পায়। এই জন্য সূত্র সেম থাকে, শুধু মাঝখানে ব্যাংকে টাকা রাখলে সেক্ষেত্রে কী হয়, 1+i। আর কোনো যন্ত্রপাতি কিনলে সেক্ষেত্রে যন্ত্রপাতির ব্যবহারজনিত ক্ষয়ের কারণে মান যেহেতু কমে যায়, মূল্য যেহেতু যন্ত্রপাতির কমে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কী করি, 1-i এই চিহ্নটা ব্যবহার করি। আচ্ছা, এবার আমরা বার্ষিক বৃত্তি বা অ্যানুইটি। অ্যানুইটিটা কি, প্রত্যেক বছরে বা একটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রেখে যদি কোনো কাজ করে কেউ, মানে নির্দিষ্ট পরিমাণ অর্থের পরিমাণ জমা রেখে যদি কোনো তহবিল গঠন করে, তাহলে প্রতি বছর যে নির্দিষ্ট পরিমাণ অর্থটা জমা রাখে, এটাকে বলবো আমরা কি, বার্ষিক বৃত্তি বা অ্যানুইটি। আচ্ছা, অ্যানুইটির ক্ষেত্রে আমাদের দুই ধরনের অঙ্ক আছে, একটা হচ্ছে বর্তমান মূল্য, একটা কি ভবিষ্যৎ মূল্য। বর্তমান মূল্য যদি আমাদের বলেই দেয় অঙ্কের মধ্যে, তো বর্তমান মূল্যের মধ্যে আমাদের সূত্র আছে দুইটা। বর্তমান মূল্য ক্ষেত্রে আমাদের অঙ্কে যদি প্রশ্নে বলে দেবে যে বর্তমান মূল্য নির্ণয় করতে হবে না ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে, এটা বলে দেবে। এখন বর্তমান মূল্য যদি নির্ণয় করতে বলে, তাহলে সেক্ষেত্রে আবার সূত্র আসে দুইটা, একটা হচ্ছে বছরের শেষে কিস্তি প্রদান করলে, একটা বছরের শুরুতে কিস্তি প্রদান করলে। আচ্ছা, অঙ্কে যদি উল্লেখ করে দেয় যে বছরের শেষে, তাহলে শেষের সূত্র প্রয়োগ করব, আর যদি বলে বছরের শুরুতে, তাহলে বছরের শুরুর সূত্রটা প্রয়োগ করব। আর উল্লেখ যদি না করে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, অবশ্যই বছরের শেষে যে সূত্রটা আছে আমরা শেষের সূত্রটা প্রয়োগ করব। এখানে বছরের শেষের সূত্র আসবে এটা, বছরের শেষে কিস্তি প্রদান করলে সূত্র আসবে এটা, পিভি সমান a/i 1-1/1+i⁻n, a/i ইন্টু 1-1/1+i⁻n। এটা তো বছরের শেষে যখন কিস্তি প্রদান করবে তখন এই সূত্রটা আসবে। আর বছরের শুরুতে যদি কিস্তি প্রদান করে, বছরের শুরুতে কিস্তি প্রদান করলে সূত্র আসবে এটা, পিভি সমান a/i 1-1/1+i⁻n ইন্টু 1+i। সেম সূত্র থাকবে, শুধু লাস্টে একটা অতিরিক্ত
1+i দিয়ে গুণ করে দেব। যদি বর্তমান মূল্য নির্ণয় করতে বলে তাহলে আমাদের এই দুই সূত্রের যে কোনো একটা সূত্র ব্যবহার করতে হবে। আর যদি বছরে একাধিকবার কিস্তি জমা হয় বা একাধিকবার কিস্তি দেয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র এম একটা অতিরিক্ত আসবে। এমটা কোথায় কোথায় যাবে? যেখানে যেখানে আই আছে সেই আইকে আমরা এম দিয়ে ভাগ করব, আর যেখানে যেখানে এন আছে সেই এনকে আমরা কি করব? এম দিয়ে গুণ করব। তাহলে এখানে আসবে কত? a/i/m। যদি বছরে একাধিকবার বা এম বার সুদ দেয় তাহলে সে সুদ না কিস্তি দেয় তাহলে সেক্ষেত্রে সূত্র আসবে a/i/m 1 - 1/1 + i/m ইন্টু 1+i/m। আচ্ছা, এবার 2 নাম্বার আমরা হচ্ছে ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে। ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে একই রকমভাবে সূত্র আছে দুইটা। এটা যদি বলে দেয় যে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো, সেক্ষেত্রেও আমরা দেখব কিস্তিটা কখন দিচ্ছে, বছরের শেষে না বছরের শুরুতে। যদি বছরের শেষে দেয় তাহলে আমাদের সূত্র আসবে FV = a/i 1+i⁻n - 1। আর যদি বছরের শুরুতে দেয় তাহলে সেক্ষেত্রে সূত্র আসবে FV = a/i 1+i⁻n - 1 ইন্টু 1+i। এই ছিল আমাদের সূত্র। সবগুলো সূত্রই আজকে আমি আলোচনা করলাম। এখন আমাদের অঙ্কে অনেক সময় অ্যানুইটির অঙ্কের ক্ষেত্রে অ্যানুইটি আর বার্ষিক বৃত্তি, এই দুটা, অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি আর আরেকটা হচ্ছে এককালীন অর্থ বা সিঙ্গেল অ্যামাউন্ট, এই দুইটা অঙ্কের মধ্যে পার্থক্য কী? এই পার্থক্যটা হচ্ছে যদি বারে বারে টাকাটা জমা রাখে, কিস্তি আকারে টাকা জমা দেয়, অঙ্কে এরকম যদি উল্লেখ থাকে যে প্রত্যেক বছরে বা প্রত্যেক একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখছে, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে ধরবো কি? অ্যানুইটির অঙ্ক বা বার্ষিক বৃত্তির অঙ্ক। আর যদি অঙ্কের মধ্যে এরকম উল্লেখ থাকে যে আজকে টাকা জমা রাখলো 10 বছর পর উঠায় নেবে, কিংবা আজকে কত টাকা রাখবে যেটা 10 বছর পর একবারে উঠায় নেবে এত টাকা, এরকমভাবে যখন উল্লেখ থাকবে তখন সেটা হবে কি? সিঙ্গেল অ্যামাউন্টের অঙ্ক। আর কিস্তির কথা উল্লেখ থাকলেই হবে বার্ষিক বৃত্তি বা অ্যানুইটির অঙ্ক। এখন অ্যানুইটির দুইটা ভাগ আছে, একটা হচ্ছে বর্তমান মূল্য, একটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। যদি অঙ্কে উল্লেখ করে দেয় বর্তমান মূল্য তাহলে বর্তমান মূল্য করব, আর যদি ভবিষ্যৎ মূল্য বলে তাহলে আমরা ভবিষ্যৎ মূল্যের সূত্র প্রয়োগ করব। আর কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে আমাদের বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য এটা উল্লেখ করে না, কিন্তু কিছু কিছু ভাষা ব্যবহার করে, সেই ভাষাগুলো পরে আমরা বুঝে নিব যে এটা বর্তমান মূল্যের সূত্র হবে অথবা ভবিষ্যৎ মূল্যের সূত্র হবে। যদি বলে এরকম কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ ঋণ করে বা ধার করে, এরকম কথা যখনই উল্লেখ থাকবে তখনই সেটা হবে কি? বর্তমান মূল্যের সূত্র। বার্ষিক বৃত্তির বর্তমান মূল্যের সূত্র হবে। আর যদি বলে যে এক ব্যক্তি একটা নির্দিষ্ট সময় পর কোনো একটা নির্দিষ্ট কাজ করবে, ভবিষ্যতে কোনো কাজের জন্য অর্থ জমা করতে চাচ্ছে, যে ভবিষ্যতে কোনো কাজের জন্য যদি অর্থ জমা করতে চায় তাহলে সেই ক্ষেত্রে হবে কি? ভবিষ্যৎ মূল্যের সূত্র। যেমন এক ব্যক্তি 5 বছর পর একটি মোটরসাইকেল কিনবে, সেজন্য তার 2 লাখ টাকার দরকার, তাহলে এখন থেকে সে কত টাকা করে জমা রাখবে, এরকম যখনই বলবে তখনই আমরা কি করব? ভবিষ্যৎ মূল্যের সূত্র প্রয়োগ করব। তাহলে আজকে আমি সূত্রগুলো আলোচনা করলাম, আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে আমি অঙ্কে যাচ্ছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।